নমস্কার বন্ধুরা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ওয়েলকাম আপনাদের সকলকে সত্যি ভূতের গল্প চ্যানেলে। এবং আ আজকে আমি পাঠ করব পুরনো বাড়ি, যেটি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ৫০ টি ভূতের গল্প বই থেকে নেওয়া। আ কিন্তু এটা গল্প বললেও ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় কিন্তু বলেছেন যে এটি তার শোনা একটি সত্যি ঘটনা, যেটা তিনি তার জ্যাঠামুনির মুখ থেকে শুনেছিলেন। আর দেরি না করে আমি চলে যাব আজকের ঘটনাতে। পুরনো বাড়ি। এও কিন্তু সত্যি একটি ঘটনা। আমার জ্যাঠামণির মুখ থেকে শুনেছিলাম। তিনি ঠিক যেভাবে গল্পটা আমাকে বলেছিলেন, আমিও সেইভাবেই তোমাদের বলছি। আজ থেকে প্রায় ৫০ বছর আগেকার কথা। আমার বয়স তখন ২০-২২। সবে একটা ভারী অসুখ থেকে উঠেছি। ডাক্তার বললেন একটু চেঞ্জে যেতে। একে অসুখে ভুগে অনেক টাকা খরচ হয়ে গেছে। তার উপর শরীর সারানোর জন্য বাইরেও যেতে হবে। তাই অনেক ভেবেচিন্তে কাছে পিঠে দেওঘরেই যাওয়া ঠিক করলাম। ভোরবেলা ট্রেন থেকে নেমে এক চায়ের দোকানে খোঁজ নিয়ে বিলাসী টাউনে একটা বাড়ির সন্ধান পেলাম। বাঙালির বাড়ি। পাওয়া মাত্রই টাঙ্গা ভাড়া করে এসে হাজির হলাম সেই বাড়িতে। বাড়িটা বেশ পুরনো। তা হোক, চারদিকটা বেশ ফাঁকা। টাঙ্গাওয়ালা বাড়ির কাছে টাঙ্গা থামিয়ে বলল, আপনি এখানে প্রথম আসছেন নাকি বাবু? হ্যাঁ। এরকম জায়গায় আপনি থাকতে পারবেন? এ খুব খারাপ জায়গা কিন্তু। বিলাসী টাউন নামে টাউন হলেও তখনও একবারে বেশ ফাঁকা আর বুনো জায়গা ছিল। দিনের বেলাতেও কেমন যেন গা ছমছম করত। বললাম, খুব পারবো। তাছাড়া বাইরে বেরোলে অত ভয় করলে চলে? টাঙ্গাওয়ালা বলল, আমার সন্ধানে একটা ভালো ঘর ছিল একেবারে মন্দিরের পাশে। যাবেন বাবু সেখানে? আমি মালপত্র নামাতে নামাতে বললাম, না থাক, এখানটা বেশ নির্জন, আমার পক্ষে এই জায়গাই ভালো। এই বলে টাঙ্গাওয়ালাকে বিদায় দিলাম। মনে মনে ভাবলাম, কি জানি টাঙ্গাওয়ালার কথা শুনে আর কোথাও গিয়ে যদি কোনো পান্ডা গুন্ডার হাতে পড়ে যাই। মালপত্তর বাড়ির রোয়াকে রেখে দরজায় কড়া নাড়তেই একজন ভদ্রমহিলা, বয়স্ক, বেরিয়ে এলেন। তার সাথে একজন ভদ্রলোকও ছিলেন। কাকে চাই? আপনার এখানে কোনো খালি ঘর আছে? ১ মাস থাকবো। ভদ্রলোক আমার আপাদ মস্তক একবার দেখে নিয়ে বললেন, পুরো বাড়িটাই খালি আছে। আমি উপরে থাকি, আপনি নিচে থাকবেন। ১ মাসের জন্য কিন্তু ১০ টাকা ভাড়া দিতে হবে। পারবেন তো? আমি কোনো কথা না বলে ১০টা টাকাই বার করে দিয়ে দিলাম। বাড়িটা ছোট। নিচে দুটো ঘর, রান্নাঘর, ওপরে একটি ঘর, ছাদ ও বারান্দা। বাড়ির বাইরে পাতকো পায়খানা, চারিদিকে গাছপালা, বন, মাঝে মধ্যে দু একটা ঘর বাড়ি, দূরে পাহাড়ের রেখা। যাই হোক, ভদ্রলোক টাকা ১০টি অগ্রিম নিয়ে ঘর পরিষ্কার করে একটি ক্যাম্প খাট পেতে দিয়ে গেলেন। আমি তাইতেই বিছানা পেতে ফেললাম। তারপর ঘরে তালা দিয়ে দোকান বাজার করে আনলাম। সঙ্গে স্টোভ ছিল। রান্না করে খেয়ে দিয়ে দুপুরটা ঘুমিয়ে কাটালাম। বিকেলে মন্দিরে ঘুরে কিছুটা ভালো ঘি, পেঁড়া এবং চমচম কিনে ঘরে ফিরে এলাম। তখন সন্ধে হয়ে গেছে। কার্তিকের শেষ অল্প অল্প শীতও পড়েছে তখন। ঘরে এসে তালা খুলেই অবাক, দেখলাম ঘরের ভেতর হাঁড়ি কিনতে যেন একটা জেলে রেখে গেছে কেউ। পেরেকে দড়ি বেঁধে তাই তো আমার জামা কাপড় সব সাজিয়ে গুছিয়ে রেখেছে। আমি তো ভেবেই পেলাম না এরকমটা কি করে হলো। কেননা চাবি রইলো আমার কাছে, অথচ ঘরের কাজ করলো কে? বাড়ির মালিকের নাম গজেন বাবু। আমি তাকে ডাকলাম। ২-৩ বার ডেকেও যখন কোনো সাড়া পেলাম না, তখন টর্চ জ্বেলে উপরে উঠেই দেখি ঘরে তালা দিয়ে একজন মধ্যবয়সী মহিলা নেমে আসছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, গজেন বাবু আছেন? মহিলা আমার দিকে একবার তাকিয়ে দেখে কিছু না বলেই নেমে গেলেন। মনে মনে খুব রাগ হলো আমার। আচ্ছা অভদ্র তো। মেজাজটাও খিচড়ে গেল। কেননা এ ঘরে যখন আর কোনো দরজাই নেই, তখন নিশ্চয়ই ডুপ্লিকেট চাবি ব্যবহার করা হয়েছে। এতে অবশ্য আমার উপকারই হয়েছে। তবুও এই জিনিস কখনোই বরদাস্ত করা যায় না। আমি সে রাতে ২-৪টে পরোটা তৈরি করে প্যাঁড়া চমচম খেয়ে অনেক রাত পর্যন্ত বই পড়ে ঘুমোতে গেলাম। ঘুম যখন ভাঙলো, তখন সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠেই গজেনবাবুকে বাইরে কুয়োতলায় দাঁতন করতে দেখলাম। আমিও তাড়াতাড়ি দাঁত মাজার সরঞ্জাম নিয়ে বাইরে বেরিয়ে এলাম। গজেনবাবু এক গাল হেসে বললেন, কি ভায়া, রাতে ঘুম হয়েছিল তো? আমি হেসে বললাম, আগে হ্যাঁ। তারপর গতকালের কথাটা বললাম। শুনে গজেনবাবু একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, টাকা কড়ি সবসময় নিজের কাছে রাখবেন। সন্ধ্যের পর জানলা দরজা বন্ধ করে দেবেন। কেউ কড়া নাড়লে দরজা খুলবেন না। এসব জায়গা ভালো জায়গা নয়। তাছাড়া রাত্রে আমি এখানে থাকি না। ওধারে আমার আরেকটি বাড়ি আছে, সেইখানেই থাকি। তা না হয় হলো, কিন্তু আমার ঘরের আলোটা জ্বাললো কে? আপনার স্ত্রী? আমার স্ত্রী?
তিনি তো অনেকদিন গত হয়েছেন। তাহলে ওই মহিলাকে? গজেনবাবু হেসে বললেন, "আপনি ভুল দেখেছেন। এখানে কোনো মহিলা থাকেন না।" এমন সময় হঠাৎ একটা ছাগলকে হ্যাট, হ্যাট করে তাড়া দিতে, দিতে আমার প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে কেটে পড়লেন গজেনবাবু। এরপর সারাদিনে যতবারই গজেনবাবুর সঙ্গে দেখা হলো, ততবারই তিনি আমাকে এড়িয়ে যেতে লাগলেন। আজ তাই ঠিক করলাম বেলাবেলি মানে সন্ধ্যের আগেই এখানে ফিরে এসে দাঁড়িয়ে দেখব কে কিভাবে ঘরে ঢোকে। তাই করলাম। সন্ধ্যের আগেই ফিরে এসে দূরে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে রইলাম। সন্ধ্যেটি যেই উত্তীর্ণ হলো, অমনি দেখলাম আলো জ্বলে উঠল ঘরের ভেতর। ভয়ে কাঁটা দিয়ে উঠল গায়ে। চারিদিক নিস্তব্ধ, নিঝুম, কেউ কোথাও নেই। আমি টর্চের আলোয় ঘরে যেতে যেতে তালা খুলেই যা দেখলাম, তাতে সারা শরীর রোমাঞ্চিত হয়ে আছে। দেখলাম আমার এঁটো বাসনপত্র কে যেন মেজে ঝকঝকে করে রেখেছে। এলোমেলো বিছানা পরিপাটি করে মায়ে আমার রাতের খাবারটি পর্যন্ত তৈরি করে রেখেছে। বুকের রক্ত হিম হয়ে গেল। এ কোথায় এসে উঠেছি আমি? কাউকে যে ডাকবো ফলে ভয়তে তার গলা দিয়ে স্বরই বেরোচ্ছে না। গজেনবাবু সন্ধ্যের পর থাকেন না এখানে। কেন যে থাকেন না তা এবার পুরোপুরি বুঝতে পারলাম। শুধু বুঝতে পারলাম না ওই মহিলাটি কে। তবে কি হতাশভাবে ধপ করে বসে পড়লাম বিছানায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে 6:30। চারদিক ঘন অন্ধকারে ঢাকা। এ রাতে কোথায় বা যাব? বসে বসেই মনস্থির করে ফেললাম আজকে রাত্রিটা যেমন করেই হোক এখানে কাটিয়ে সকাল হলেই পালাবো এখান থেকে। কিন্তু সারাটা রাত এখানে যে কি করে কাটাবো তা ভেবে পেলাম না। অনেকক্ষণ বসে থেকে কোনো রকমের রাত 9টা করলাম। তারপর সঙ্গে আনা প্যাঁড়া চমচমগুলো খেয়ে নিলাম। যে রান্না তৈরি করা ছিল তাতে হাতই দিলাম না। এবার জল খেতে হবে। কিন্তু কলসি গড়াতে গিয়ে অবাক, এ কি, জল কই? বাইরে যাওয়ার আগে জল পূর্ণ কলসি যে আমি নিজে হাতে বসিয়ে রেখে গেছিলাম। আমার সর্বাঙ্গ তখন নীল হয়ে উঠেছে। তার উপর ভয়ে এবং প্যাঁড়া চমচম খাওয়ার ফলে তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কি আর করি? বাইরে কুয়োতলায় গিয়ে জল আনতে ভয় করছিল যদিও, তবু তো যেতেই হবে। যেতে গিয়েই বাধা পেলাম। দরজা খুলতে গিয়ে দেখি দরজাটা বাইরে থেকে বন্ধ। অনেক টানাটানি করেও সেই বন্ধ দরজা কিছুতেই খুলতে পারলাম না। এমন সময় হঠাৎ দপদপিয়ে হারিকেনটাও নিভে গেল। আমার গা দিয়ে কল কল করে ঘাম বেরোচ্ছে। এভাবে ভয়ে ভয়ে আমি জোরে জোরে কাঁপা কাঁপা গলায় বললাম, "কি তুমি? কে আমাকে এমনভাবে ভয় দেখাচ্ছ? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাছাড়া তুমি আমার এমন কাজ এমনি করেই বা দিচ্ছ কেন? তবে কেন করছো আমার সঙ্গে এরকম? আমায় তুমি রক্ষা করো।" হঠাৎ বাইরে কুয়োতলায় ঢিপ করে একটা শব্দ হলো। নিশ্চয়ই কেউ জল তুলতে এসছে। অনেকেই এই কুয়ো থেকে দিনের বেলায় জল নিতে আসে দেখেছি, কিন্তু রাত্রে কেউ আসে কিনা জানি না। কি করেই বা জানবো? সবে তো একটা দিন এসেছি। তাড়াতাড়ি জানলা খুলে কুয়োতলায় তাকাতেই দেখলাম কুয়োর পর একটা হারিকেন জ্বলছে, আর তারপরেই যা দেখলাম সে এক বীভৎস ব্যাপার। কোতলায় ভাঙা পায়খানার কাছে বড় একটা গাছের ডালে সেই মহিলা গলায় দড়ি দিয়ে ঝুলছেন। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! জিভটা এক হাত বেরিয়ে এসেছে, মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে গেছে, আর ঠেলে বেরিয়ে আসা বড় বড় চোখ দুটো এক দৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন সকালে যখন চোখ মেললাম তখন দেখলাম ঘর ভর্তি লোক। গজেনবাবু আমার মাথার কাছে বসে হাওয়া করছেন। আমি আস্তে আস্তে উঠে বসলাম, তারপর সবকিছু খুলে বললাম সকলকে। আমার বৃত্তান্ত শুনে প্রত্যেকেই বকাবকি করলেন গজেনবাবুকে। আমি তখনই মালপত্র গুছিয়ে নিয়ে স্টেশনে চলে এলাম। আবার থাকে এখানে? লোক শুনে শুনলাম যে মহিলাকে আমি গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছি, উনিই গজেনবাবুর স্ত্রী। তার বর্তমানে গজেনবাবু দ্বিতীয়বার বিবাহ করায় ভদ্রমহিলা ওই গাছের ডালে গড়ায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন গল্পটি। আমার ভীষণ ভয় লেগেছে গল্পটি শুনে, এবং লাস্টের দৃশ্যটি যেন আমার চোখের সামনে ভাসছিল, এটি কল্পনা করে আমার গায়ের লোম খাড়া হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে, এবং এরকম আরো অনেক গল্প শুনতে আমার সঙ্গে থাকবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।